একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, তা হলো যে বিজ্ঞান পড়ার সময় আমরা কি করে বুঝতে পারি? সায়েন্স পড়তে গেলে আমাদের কোন ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে এগোলে আমরা খুব সহজে বিজ্ঞানকে বুঝতে পারবো? এই পর্বে সেই বিষয়টি নিয়েই আমরা কথা বলতে চাইছি। প্রথমে যেটা জানতে হবে, বিজ্ঞান কি? বিজ্ঞান কি? বিজ্ঞান হচ্ছে, আমরা জানি যে বিশেষ জ্ঞান। বিশেষ জ্ঞান, এই যে বিশেষ জ্ঞান, এর মানে কি? এটা কিন্তু মাথায় রাখতে হবে যে নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে প্রাপ্ত জ্ঞান। সেটা কিরকম? সেটা হচ্ছে, আমরা যদি দেখি যে সায়েন্সের যে নলেজগুলো, সেটা কিভাবে ডেভেলপ হয়? অবশ্যই গবেষণার মাধ্যমে। আর গবেষণা সেই বিশেষ পদ্ধতি, ঠিক আছে? অন্যান্য বিষয়ের যে জ্ঞান, যে আমি যদি ধরি ইতিহাস, কিংবা আমি যদি বলি যে সাহিত্য, এই জ্ঞানগুলোর যে গবেষণা পদ্ধতি আর এই বিজ্ঞানের যে গবেষণা পদ্ধতি এক না। এই বিজ্ঞানের গবেষণা পদ্ধতি এক না, এর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তবে যে কোনো বিষয়ে কিন্তু আমরা গবেষণা করতে পারি, কিন্তু পার্থক্য আছে, এটা কিন্তু বুঝতে হবে। বিজ্ঞানের ক্ষেত্রে যেটা আমাদের সব থেকে বড় এক্সপেরিমেন্ট। সব সময় যে এক্সপেরিমেন্ট হয় সেটা না। আর হচ্ছে ম্যাথ। অনেক সময় ম্যাথমেটিক্যাল ডেরিভেশনের মাধ্যমে আমরা কিন্তু অনেক সিদ্ধান্ত উপনীত হতে পারি, যেটা কিনা আইনস্টাইন করতেন। আর এক্সপেরিমেন্ট মানে কি? আমি একটা বিষয়ে বললাম যে দেখা যাচ্ছে আমি বললাম যে পরমাণু নিস্তড়িত। এই যে এই কথাটা নিস্তড়িত, এই যে এই কথাটা কি মানে কবিতার মতো কথা? এটা নিয়ে কি মানে আমি বলতে চাইছি, এটা কি সাহিত্যের মতো কথা, না এরকম এক্সপেরিমেন্ট করে বিজ্ঞানীরা এই বিষয়টায় উপনীত হয়েছেন? অবশ্যই এক্সপেরিমেন্ট করে। তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে বিজ্ঞান পড়তে গেলে, যে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বিজ্ঞান অবশ্যই পরীক্ষালব্ধ জ্ঞান বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু গণিত এমন একটা টুল, এই টুল আমরা ইউজ করে অনেক সময় সিদ্ধান্তে চলে আসতে পারি আগেই, যেটা কিনা, যেমন আইনস্টাইন অনেক অনেক থিওরি দিয়েছেন, যেগুলো কিনা প্র্যাকটিক্যালি সেই সময়ে কিন্তু পরীক্ষা করা সম্ভব হয়নি। কিন্তু পরবর্তীতে গিয়ে আমরা সেই তথ্যের সত্যতা পেয়েছি, কারণ আইনস্টাইন তখন ম্যাথ করে, গণিত করে করে তার সিদ্ধান্তে উপনীত হতেন। ঠিক আছে? এই হচ্ছে আমাদের বিজ্ঞানের মেন জিনিস। এইবার প্রশ্ন হচ্ছে যে বিজ্ঞানটাকে আমরা কিভাবে পড়ব? বিজ্ঞান কি আমরা বুঝলাম, বিজ্ঞান তাহলে বিজ্ঞানের মতো করে পড়ব, অন্য সাবজেক্ট অন্য সাবজেক্টের মতো করে পড়ব। তাহলে বিজ্ঞান আমরা কিভাবে পড়ব? আমরা এই সিরিজে চেষ্টা করব প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা আলাদা আলাদা টপিক কিভাবে পড়ব সেটা নিয়ে। আমি প্রথমে বলি পদার্থবিজ্ঞান। পদার্থ বিজ্ঞান অর্থাৎ ফিজিক্স, এটা আমরা কিভাবে পড়ব। তারপর আমরা দেখব কেমিস্ট্রিটা কি পড়ব। তারপর আমরা দেখব বায়োলজিটা কি করে পড়ব। ঠিক আছে? এই প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে আমরা দেখব। তো ফিজিক্সের ক্ষেত্রে আমরা যদি দেখি, পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে আগে আমাদের প্রথম কথা হচ্ছে কি, আমরা কি কি দেখি সেটা একটু দেখি। এই পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে আমরা কি কি দেখি, যেমন আলো। আলো নিয়ে আমরা বিস্তর পড়াশুনো করি, আলোক, লাইট পড়ি।
তাপ, তাপ নিয়েও আমরা বিস্তার করি, হিট। এখানে আবার টেম্পারেচার আছে, হ্যাঁ, টেম্পারেচারের কনসেপ্ট ওই একটার মধ্যেই আমরা ধরে নিচ্ছি। তারপর আমরা আরও কত কিছু, কত বিষয় নিয়ে পড়ি। ইলেকট্রিসিটি আবার দুই প্রকারের, যেমন কারেন্ট আর হচ্ছে স্ট্যাটিক। মানে কারেন্ট মানে আমরা বলতে পারছি চলতড়িৎ, আর স্ট্যাটিক মানে স্থির তড়িৎ। এটা আমাদের জানা আছে ভালো করে, স্থির তড়িৎ, স্থির তড়িৎ, ঠিক আছে। এইবার প্রশ্নটা হচ্ছে যে এই যে আমরা এই চারটে বিষয় দেখি, যে এই চারটে বিষয় যদি পদার্থবিজ্ঞানের বিষয় হয়, এই চারটে বিষয়কে আমরা কিভাবে পড়ব। আলোর কথাটা আগে ধরি। আলো, লাইট সূর্য থেকে আসছে আমরা জানি, এবং সব কিছু আমাদের পৃথিবীকে আলোকিত করে ফেলছে, ফেলছে তো। এটাই হচ্ছে আমাদের ধারণা। কিংবা এই যে আমরা রাত্রেবেলায় লাইট চালাই আমাদের অন্ধকার দূর করার জন্য। আসলে অন্ধকার দূর করা মানে কি, কি ঘটনা ঘটছে সেটা আমরা বুঝতে হবে। সেটা বুঝতে পারলে আশা করি এখানে অন্য কোনো ব্যাপার থাকবে না। সেই ব্যাপারটা বুঝতে পারলে অন্য কোনো ব্যাপার নিয়ে আমাদের অত মাথা ঘামাতে হবে না। চলো তাহলে আমরা দেখি যে আলো জিনিসটা কি। লাইট, হোয়াট ইজ লাইট? দেখো, লাইট, লাইট নিয়ে আমরা একটু কাটাছেটা করব। দেখো এখানে আমরা পদ্ধতি শেখাচ্ছি, কিন্তু পদ্ধতি শিখতে গেলে আগে তো কনসেপ্টটা বুঝতে হবে, যে কনসেপ্টটা কেমন, কি বিষয়ে কথা বলছে সেটা কিন্তু জানতে হবে। লাইট নিয়ে করতে গেলে আমরা প্রথমে আমরা জানি যে লাইটের একটা সংজ্ঞা দেওয়া হয়, যে লাইট কি। আসলে সংজ্ঞা জিনিসটা এক এক সময় এক একভাবে পাল্টায়। হ্যাঁ, আমরা বলতে পারি যা আমাদের দেখতে সাহায্য করে তাই লাইট, তাই তাই আর লাইট, এরকমও বলতে পারি। কিন্তু এটা সব সময় বিভিন্নভাবে বিভিন্ন সময় কিন্তু চেঞ্জ হবে, এক এক সময় এক একটা আসবে। সেজন্য সংজ্ঞাটাকে বেশি গুরুত্ব না দিয়ে আমরা এই বিষয়টাকে নিয়ে ধীরে ধীরে পড়তে থাকা উচিত প্রথম দিকে। তার মানে আমি বললাম যে সায়েন্সের ক্ষেত্রে সংজ্ঞাটার থেকে আমাদের নজর রাখতে হবে তার বিভিন্ন এক্সপেরিমেন্টের উপর এবং তার যে দৃষ্টান্ত, তার যে এক্সাম্পলসের উপর। কি করে আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। যেমন এই যে লাইট, লাইট তোমরা পড়তে গেলে তোমরা আগে প্রথমে যেটা পড়ো দেখো, সেটা জানো যে প্রতিফলন আর প্রতিসরণ, এই দুটো কনসেপ্ট তোমাদের জানতে হয় আলাদা আলাদাভাবে। প্রতিফলন, প্রতিসরণ। এবং প্রতিফলন সম্পর্কে জানো যে এখানে একটা আলো পড়লে এখানে ফিরে যায়, আর প্রতিফলন সম্পর্কে এটা জানো, আর প্রতিসরণ সম্পর্কে জানো যে আলো এই পথে যায় কিন্তু এই পথে না গিয়ে এখানে যদি এটা যদি এর থেকে এটা যদি মানে হয়, রেয়ার হয়, তাহলে এই পথে চলে যাবে, অর্থাৎ ঘন হয়, এটা লঘু হবে, আর এটা যদি ঘন হয় এই পথে চলে যাবে। এটা তোমরা জানো। এই দুটো ঘটনা নিয়ে তোমাদের কাজ করতে হবে। আমি বলবো তোমরা যখন এই দুটো নিয়ে পড়বে, বই পড়বে, তখন এই দুটোর এক্সপেরিমেন্ট যেন তোমরা হাতে কলমে করার একটা সুযোগ পাও। দেখো, পদার্থবিজ্ঞান পড়ার একটা সুবিধা হচ্ছে, আমি এটা সব ক্ষেত্রে বলি, যে আমরা যা কিছু পড়ছি এই ব্যাপারগুলো কিন্তু আমরা আমাদের আশেপাশে যা কিছু ঘটে তাই দিয়ে কিন্তু পড়তে পারি অনেকটাই। তোমাদের যে লেভেল, যদি আমরা বলি 9-10 লেভেল, কিংবা যারা চাকরির প্রিপারেশন নিচ্ছে জেনারেল সায়েন্স, তাদের ক্ষেত্রে কিন্তু এই পদার্থবিজ্ঞান পড়তে গেলে তাদের অনেকটাই 80%ই তারা তাদের আশেপাশের জিনিস দিয়ে কিন্তু বুঝতে পারবে পদার্থ। কিন্তু কেমিস্ট্রি আর বায়োলজির ক্ষেত্রে অনেক সময় সেটা সম্ভব হয় না। বায়োলজির ক্ষেত্রে অনেকটা সম্ভব হয়, কারণ বায়োলজির ক্ষেত্রে আশেপাশে গাছগাছালি জীবজন্তুকে পর্যবেক্ষণ করা যায়, কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়। কেমিস্ট্রির বিভিন্ন কেমিক্যাল থাকে তো, এই জন্য। কিন্তু আমি বলবো যে এখন বিজ্ঞানের যুগ, সায়েন্সকে বিভিন্নভাবে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। কেমিস্ট্রিটাও সেইভাবে আমরা সম্ভব করতে পারি যদি আমাদের ইচ্ছা থাকে, সেগুলো আমরা দেখবো ধীরে ধীরে। কিন্তু এবার অনেক সময় দেখা যাচ্ছে অনেক বিষয়, লাইটেরই অনেক বিষয় আমরা বুঝতে পারি না, তখন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের অ্যাপ, বিভিন্ন ধরনের ওয়েবসাইট ইউজ করতে হবে সেগুলোকে মানে এক্সপেরিমেন্ট করতে গেলে, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাপার। আমি তার মানে কি বললাম, তার মানে আমি বললাম যে সায়েন্স পড়তে গেলে তোমরা যেটা করবে সেটা হচ্ছে যা থাকবে,
যে বিষয়টা থাকবে সেই বিষয়টা এক্সপেরিমেন্ট করে করে বুঝবে। মানে সায়েন্স ক্ষেত্রে, আমি এক্ষেত্রে ফিজিক্সের কথা অ্যাট ফার্স্ট বলছি, যে তাপের ঘটনা বলি, তাপের ঘটনা বলি, আমি যদি বলি ঘটনা বলি, এটা বুঝতে গেলে তুমি একটা পাত্রে গরম জল নেবে, একটা পাত্রে ঠান্ডা জল নেবে, ঠান্ডা জল, এটা একটা ঠান্ডা, এটা হচ্ছে গরম, নিলে কোনো সমস্যা নেই। এইবার পয়েন্টটা হচ্ছে, এটার সঙ্গে যদি এটা মিশাও বা এটার সঙ্গে এটা মিশাও, তুমি একটা থার্মোমিটারও কিনলে, থার্মোমিটারে একটা ওই বেশি দাম না, না, এই যে থার্মোমিটার কিনলে, এবার তোমার কাজ হবে এই থার্মোমিটার দিয়ে এর হিটটা আর এর যে, সরি হিট বলছি, এর যে টেম্পারেচারটা, টেম্পারেচারটা এটা তুমি কিন্তু মেপে দেখতে পারো, তাই না? এবার এই দুটোকে একসঙ্গে মেশানোর পরে কি হলো সেটা মেপে দেখতে পারো। এই যে মাপলে ঘটনাটা কিন্তু সহজ। কিংবা তোমাদের বইয়ে দেখবে প্রত্যেকটা থিওরি বা প্রত্যেকটা কিছু আলোচনা করার সময়েই কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলে। সেজন্য আলোচনা যখন করবে, যখন কোনো এক্সাম্পল আনবে, তখন তোমার চেষ্টা করতে হবে সেটা ছুঁয়ে দেখাতে, হাতে কলমে প্র্যাকটিস করা, এক্সপেরিমেন্ট করা, যেটুক পারো। এইটা হচ্ছে আমার মতে পদার্থবিজ্ঞান বোঝার সব থেকে বড় একটা পদ্ধতি। কিন্তু এইবার এসে যাচ্ছে অন্য একটা টপিক, এইবার এসে যাচ্ছে অন্য একটা টপিক। কি টপিক? সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান বুঝতে গেলে তুমি হাড়ে হাড়ে বুঝতে পারবে যে ম্যাথ কতটা গুরুত্বপূর্ণ, ম্যাথ কতটা গুরুত্বপূর্ণ, ম্যাথ খুব গুরুত্বপূর্ণ। তুমি বুঝতেই পারবে যে ম্যাথ কতটা গুরুত্বপূর্ণ। যদি কেউ ম্যাথ না পারে, সে নাই কোনো ক্লাসেরই বিজ্ঞান, হয়তো 5-6 এর ক্ষেত্রে ওইভাবে নেই, মুখস্থ করলে হয় অনেকটাই, কিন্তু যত দূরে যাবে বিজ্ঞান ততই ম্যাথকে আপন করে নেবে। অর্থাৎ ম্যাথমেটিক্স ইজ দ্য সায়েন্স অফ, ইজ দ্য কুইন অফ সায়েন্স, ঠিক আছে, বিজ্ঞানের রানী। সুতরাং এই জিনিসটা খালি শুধু শুধু না, তুমি বিজ্ঞান পড়তে গিয়ে তুমি দেখবে যে তুমি যখন পড়বে যে 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 ধরো হিট, এই একটা বডি, একটা বডি এইটুকু বাড়লো, এই যে ধরো এটা এ বি ছিল, এটা সি পর্যন্ত ডিস্টেন্সটা বাড়লো, আমরা এটাকে ধরো দৈর্ঘ্য প্রসারণটা পড়ছি, প্রসারণটা পড়ছি, দৈর্ঘ্য প্রসারণ, সেটা আমরা যা করছি করছি। এইবার হিট দিলাম, হিট দিলে এটা বাড়বে। এইবার প্রশ্ন হচ্ছে যে কতটা বাড়বে, সেটা যদি আমরা এটাকে বললাম ডেল এল, তাই ডেল এল ইকুয়াল টু আগের যে এল ছিল আর পরে যে এল হলো, সেই এল হচ্ছে ডেল এল, এটা আমরা বুঝতে পারলাম। এবার ডেল এল কিসের কিসের সমানুপাতিক? আমি যত টেম্পারেচারে চেঞ্জ করব, ধরো এখন ধরো 25 ডিগ্রি সেলসিয়াস আছে, আমি নিয়ে গেলাম 200 ডিগ্রি সেলসিয়াসে, কথার কথা, তাহলে এর একটা তো চেঞ্জ হবে, হবে তো। এই টেম্পারেচারের যে চেঞ্জ ডেল টি বলতে পারি। আর একটা বলতে পারি এর প্রাথমিক দৈর্ঘ্য ধরো L0 ছিল, L0রও সমানুপাতিক। তাহলে এই যে সমানুপাতিক করলাম, এই যে সাইনটা দিলাম, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু L0 অ্যান্ড ডেল টি। এই যে ডেল এল, এবার এটাকে উঠিয়ে আমরা একটা কনস্ট্যান্ট আনতে পারি, সেক্ষেত্রে আমরা ধরো আলফা আনলাম, আলফা L0 ডেল টি আনলাম। তো এই যে কনসেপ্টটা করলাম, এটা তো পুরোপুরি ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, এটা তো পুরোপুরি ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। অর্থাৎ আমাদের পদার্থবিজ্ঞান বুঝতে গেলে ম্যাথমেটিক্সের দিকে কিন্তু খুব নজর দিতে হবে, না হলে কিন্তু আমরা ম্যাথমেটিক্সটা, পদার্থবিজ্ঞানটা ঠিকঠাক করে বুঝতে পারবো না। এইবার আসি আমরা, তার মানে দুটো পয়েন্ট বললাম, এক হচ্ছে এক্সপেরিমেন্টালি তোমাকে ভাবতে হবে, দুই হচ্ছে ম্যাথের একটা বেসিক নলেজ। যেমন আমরা আমরা ইকুয়েশন সলভ করি, এটা 2, এটা ইকুয়াল টু 4 হলে এক্স এর মান কত, এটা যদি আমরা না পারি, তাহলে কিন্তু আমরা পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে আমাদের, মানে বিজ্ঞানের ক্ষেত্রেই আমাদের একটু অসম্ভব হয়ে যাবে সব কিছু, না? আমরা এটা করলাম, এটা তো একেবারে জেনারেল একটা অঙ্ক, ঠিক আছে। এই হচ্ছে আমাদের গল্প, আমাদের এটা কিন্তু শিখতে হবে, এটা না শিখতে পারলে কিন্তু আমরা পারবো না।
সেজন্য আমি বলি যে যা কিছু পড়বে তা কিছু কিন্তু আন্ডারস্ট্যান্ড করতে হবে, আন্ডারস্ট্যান্ড। যতক্ষণ পর্যন্ত এটা না পড়বে ততক্ষণ পর্যন্ত সেটাকে স্কিপ করা যাবে না, স্কিপ করা যাবে না, এটাই হচ্ছে রুল। তোমার মেইন কাজ হচ্ছে আন্ডারস্ট্যান্ড করা, বুঝতে পারা, রিমেম্বারিং দরকার। আমি এই বিষয়টা নিয়ে আরেকদিন বলবো, এই ব্লুম টেক্সোনমির কনসেপ্টটা। কিন্তু আজকে যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড করা, কোনো বই পড়ে কি করে আমরা বুঝতে পারি। এইবার আসি কেমিস্ট্রি। কেমিস্ট্রির ক্ষেত্রে ফিজিক্সের যে ফার্স্ট রুলটা আমি বলেছি সেটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে কি, সেটা হচ্ছে যতটা সম্ভব এক্সপেরিমেন্টালি ভাবার চেষ্টা করতে হবে। আমি পরের ক্লাসটাতে দেখাবো কিভাবে বিভিন্ন অ্যাপস ইউজ করে তোমরা এই কেমিস্ট্রির ক্ষেত্রে প্র্যাকটিক্যালগুলো একটু আর এখনকার সময় তো অনেকটা আমরা ইউটিউবে দেখতে পারি যে এই বিক্রিয়াটা কিভাবে কার সাথে কি মিলে কি হচ্ছে, এটা তো দেখতে হবে। অনলাইনের যে বহু বহু ম্যাটার রয়েছে, সোর্স রয়েছে, সেগুলোকে ইউজ করতে হবে, চোখে দেখতে হবে। ধরো কপার সালফেট, কপার সালফেট কপার সালফেটটা এই মুহূর্তে তোমার কাছে নেই, তাহলে কি তুমি জানবে না? তাহলে কি তুমি বুঝবে না কেমিস্ট্রি? তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে প্রথমে ট্রাই করতে হবে যে আমরা পাই নাকি কোথাও। হুম, এটার কালারটা তোমরা জানো যে কারণ যেটা নীল রঙের, নীল বর্ণের হয়ে থাকে। হ্যাঁ, তা এটা এবার সবথেকে, এবার তোমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলবো হাতে কলমে দেখতে হবে, কিন্তু সতর্ক থাকতে হবে, সতর্ক, সতর্ক থাকতে হবে। কারণ কি? কারণ হচ্ছে কেমিস্ট্রির যে যৌগগুলো নিয়ে আমরা কাজ করি অনেক সময় সেগুলো কিন্তু ডেঞ্জারাস হতে পারে, সেজন্য সতর্ক থাকতে হবে। এবার আমি বলছি যে যদি এটা না সম্ভব হয় হাতের কাছে পাওয়া, অনেকের কাছেই সম্ভব হবে না, সেক্ষেত্রে তোমরা করবে কি, মোবাইলে দেখার চেষ্টা করবে, ভিডিও দেখার চেষ্টা করবে যখন পড়বে তখন। কিন্তু ওই ভিডিও দেখার নাম করে কিন্তু যেন মোবাইলের ভিডিওর রাজ্যে যেন হারিয়ে না যাও, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? তাহলে কপার, এবার আমি বলছি তার মানে আমাদের ফিজিক্সের ক্ষেত্রে যে ফার্স্ট রুলটা ছিল যে হাতে কলমে দেখা, চোখে দেখা, এটা কিন্তু পদার্থবিজ্ঞানের ক্ষেত্রেও কেমিস্ট্রির ক্ষেত্রেও সমানভাবে গুরুত্বপূর্ণ। তবে কেমিস্ট্রির ক্ষেত্রে যে মেন রুলটা আমি বাচ্চাদেরকে বলি সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার মানে কি? অ্যাটমিক নাম্বার হচ্ছে তোমার যাকে বলে আমরা বাংলাতে বলি পারমাণবিক সংখ্যা। সেটা আবার কেমন? সেটা আর কিছু নয়, একটা অ্যাটমের মধ্যে কটা প্রোটন আছে, দ্যাট ইজ দ্য অ্যাটমিক নাম্বার। ওকে, যেমন এটা আমি বলি সোডিয়াম, সোডিয়ামের কয়টা আছে? দুটো। আমি আগে আঁকছি, কারণ আমরা এর একটা কারণ আছে, 8টা, এই একটা। এই যে এর ইলেকট্রন আছে কয়টা? ইলেকট্রন কিন্তু 11টা, এর প্রোটনও কিন্তু 11টা, এবং এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। এবার কথা হচ্ছে ইলেকট্রন আর প্রোটন কিন্তু সেম সংখ্যায় থাকে, কারণ পরমাণু নিস্তড়িত হয়। হ্যাঁ, এবং পরমাণু যে নিস্তড়িত সেটা কিন্তু আমরা অন্যভাবে পরীক্ষা করে দেখতে পারি। এবং নিস্তড়িত যেহেতু, সেহেতু আমি ধরতে পারছি যে ধনাত্মক আর ঋণাত্মক চার্জের এরা ইকুয়াল হবে। তার মানে দেখেছ যে এরা যে ধনাত্মক চার্জ, অর্থাৎ আমি যেই বলছি পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, দ্যাট ইজ ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা এবার ইলেকট্রন সংখ্যার সঙ্গে সমান। এই জন্য আমরা এই যে অ্যাটমিক নাম্বার দিয়ে আমরা অনেক কাজ করতে পারি। আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি তখন এই যে পারমাণবিক সংখ্যাটাকে ধরে 2, 8, 1 এভাবে আমরা এগোই। কিংবা ইলেকট্রন বিন্যাসে আরও অনেক পদ্ধতি আছে, সেটা পরে শিখবে, যেমন 2s2, হ্যাঁ, 2p6, এই পদ্ধতিতে তোমাদের কিন্তু শিখতে হবে। দেখো এখানে 2, এখানে কিন্তু 8টা, এই সিস্টেমটা কিন্তু শিখে নিতে হবে, নয় বড় বড় ক্ষেত্রে গিয়ে কিন্তু এটা আর হবে না, মিলবে না। মানে এই পদ্ধতিতে কমা কমা সিস্টেমে, ঠিক আছে, মিলবে, কিন্তু এই পদ্ধতিটা সহজ। এইবার আমি যেটা বলছি সেটা হচ্ছে যে পারমাণবিক সংখ্যাটা আমরা যদি জানি তাহলে আমরা কি পারবো? আমরা আসলে যেটা পড়বো বা যেটা শিখবো সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ
কেমিস্ট্রি, অর্থাৎ কেমিস্ট্রির আমরা ল্যাঙ্গুয়েজটা শিখে যাব। মানে আমরা যে কোনো কিছু, ম্যাগনেসিয়াম ক্লোরাইড বললাম, ম্যাগনেসিয়াম ক্লোরাইডে এখানে 2 হবে না, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এরকম হবে, এ আমরা কিন্তু শিখে যাব, সহজে বুঝতে পারবো এবং আমরা এগুলো পড়তে পারবো। এই যে এই ল্যাঙ্গুয়েজ, এটা কি, এটা কি, এই যে এটা কপার সালফেট কিংবা যেটা সোডিয়াম, যেটা সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট, সেটা যাই হোক আমরা কিন্তু এটা কিন্তু খুব সহজে শিখে যাব। ঠিক আছে, এই যেখানে 2 হবে, এই যে কোনটায় কি হবে সেটা কিন্তু আমরা সহজে বুঝে যাব। এইটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা বোঝার সহজ, মানে বোঝার সুবিধা। এখন হাউ টু ডু দ্যাট, আমরা কিভাবে এটা করব, কথার কথা প্রশ্ন এটা। এটা খুব সহজে করার জন্য অ্যাট ফার্স্ট তোমাকে আমি বলি, ছোটদের ক্ষেত্রে যারা প্রাথমিকভাবে পড়ছে তাদের ক্ষেত্রে 1 থেকে 20 পর্যন্ত যে এলিমেন্টগুলো আছে, যে অ্যাটমগুলো আছে, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, হ্যাঁ, এইভাবে যে এইগুলো আছে, অক্সিজেন, কার্বন, হ্যাঁ, নাইট্রোজেন, এইভাবে যে ক্লোরিন, নিয়ন, হ্যাঁ, এইভাবে যে এগোতে হবে, সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, যেগুলো আমাদের লাগে, এইভাবে কিন্তু আমরা এগিয়ে যাব। অ্যালুমিনিয়াম, সিলিকন, হ্যাঁ, ফসফরাস, তারপরে সালফার, ক্লোরিন, তারপরে কি আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এই যে এই কোটা আছে, আমরা এই কোটা নিয়ে কাজ করলে আমাদের হয়ে যাবে। যেমন কার্বনের হচ্ছে 6, অক্সিজেনের হচ্ছে কত, 8, নাইট্রোজেনের হচ্ছে 7, এই সোডিয়ামের কত 11, এর হচ্ছে 12, এর হচ্ছে 13, এর হচ্ছে 14, এর হচ্ছে 15, এটার হচ্ছে 16, এটার হচ্ছে ক্লোরিনের হচ্ছে 17, আর্গনের হচ্ছে 18, এর হচ্ছে 19, এটা হচ্ছে 20। ঠিক আছে, এইবার দেখো এই যে এগুলো জানলাম, এগুলো জানলে আমাদের সুবিধা কি? আমি যদি বলি ওয়াটার, ওয়াটারের সংকেত কি H2O না? এটা এটা আমি এমনিতেই লিখতে পারবো। আমি যদি জানি ওয়াটার হচ্ছে H2, ওয়াটার হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি, তাহলে আমরা বুঝতে পারবো যে কীভাবে, মানে বেসিক্যালি বুঝতে পারবো, কিন্তু তারপরেও আবার এর বিপরীত আছে, যেমন এইটা হাইড্রোজেন পারঅক্সাইড, এটা তো এটার থেকে ডিফারেন্স হচ্ছে, হ্যাঁ, বিপরীত, মানে মানে এক্সেপশনাল থাকবে, কিন্তু থাকার পরেও আমরা কিন্তু একটা বেসিক রুল বুঝতে পারবো, তা দিয়ে আমরা অনেক কাজ করতে পারবো। যেমন আমি যদি বলি অ্যালুমিনিয়াম অক্সাইড, তার মানে আমি বুঝলাম অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন থাকবে, কিন্তু কথা হচ্ছে কি, এটা কি হলো, এল হলো না। আমরা জানি যে অ্যালুমিনিয়ামের সংকেত, অ্যালুমিনিয়ামের 13 কোথায়, অ্যালুমিনিয়ামের এই যে 13, অ্যালুমিনিয়ামে যদি 13 হয় তাহলে সেটা আমরা ইলেকট্রন বিন্যাস করব 283। হ্যাঁ, এই যে লাস্টে কয়টা আছে, লাস্টে এই যে 3টে আছে, এই 3টে কিন্তু সহজে দিয়ে দিতে পারবে, দিয়ে ও কিন্তু 8টা হতে পারবে। এটা যদি হয় তাহলে এইটা, এই যে 3টা, 3 ইজ দ্য ভ্যালেন্সি অফ অ্যালুমিনিয়াম, তাহলে এর ভ্যালেন্সি হচ্ছে 3, উপরে দেবো। আর অক্সিজেনের হচ্ছে কত, 8, তাহলে এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 2 6, এর কিন্তু 2টো লাগবে, এর হচ্ছে ভ্যালেন্সি 2, অর্থাৎ 8টা পূরণ করতে গেলে এখানে 2টো আসলে সহজ হবে, এই জন্য এর ভ্যালেন্সি 2। মানে আমরা জেনারেল রুলে বলছি, ভ্যালেন্সির অন্যরকম অন্য অনেক সংখ্যা আমরা দিতে পারি, অনেক ধরনের কাজ আমরা করতে পারি। আর হচ্ছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3টে ছেড়ে দিচ্ছে, এক্ষেত্রে আমরা ভ্যালেন্সি 3 হিসেবে দেখছি। এইবার কি করব, এইটা এখানে নিচ্ছি, এইটা এখানে নিচ্ছি, তাহলে কি এল, এটা হচ্ছে সাধারণ রুল O3, অর্থাৎ দুটো অ্যালুমিনিয়ামের সঙ্গে 3টে অক্সিজেন মিশছে, দ্যাট ইজ দ্য কি মলিকুলার ফর্মুলা। ওকে, এতে কি কি আছে আমরা বুঝতে পারলাম, এবং এটাকে আমরা বলছি অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে তোমরা এটা করো, ম্যাগনেসিয়াম অক্সাইড, যে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন মিলে কি হবে, এটারও 2, এটারও 2, তাহলে এটা এই 2 2 2 কেটে যাবে, তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইডই হবে। তাহলে আমি যদি বলি
যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটার ক্ষেত্রে দেখো অ্যালুমিনিয়ামের হচ্ছে 3, ক্লোরিনের হচ্ছে 1, তাহলে 1টা নিচে আসলে কিছু হবে না, এটা 3 হবে, তাহলে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কিংবা আমরা সোডিয়াম আর ক্লোরাইড যদি বলি, এরও 1 এরও 1, তাহলে সোডিয়াম ক্লোরাইড এই। এবার ক্যালসিয়াম অক্সাইড যদি বলি, A2H2, তোমরা এগুলো করে দেখবে। ক্যালসিয়ামের যে 2882, তাহলে এই যে দুটো দিয়ে দিচ্ছে, এই দুটো দিয়ে দেওয়া মানে এর হচ্ছে 2 হচ্ছে ভ্যালেন্সি। এই যে এই বেসিক ব্যাপারটা যদি তোমরা মাথায় রাখো, তাহলে কেমিস্ট্রি তোমাদের কাছে কখনো কঠিন বলে মনে হবে না। তবে 9-10 লেভেলে অনেক কিছু আছে, অনেক কিছু আছে, মানে তোমাদের এই লেভেলে অনেক কিছু আছে যা কিছুটা তোমাদের রিমেম্বার করে রাখতে হবে, অনেক সময় বুঝে রিমেম্বার করতে হবে, অর্থাৎ মুখস্থ কিছুটা মনে রাখতে হবে। অনেক সময় বুঝে কিন্তু সম্ভব হবে না কিছু কিছু রিয়াকশানের ক্ষেত্রে আমি বলছি। এটা এই রিয়াকশানের যে মেকানিজমটা তোমাদের কিন্তু এই 9-10-এ কিন্তু নেই, ঠিক আছে? এই রিয়াকশনের মেকানিজমগুলো 9-10-এ নেই। আরও অনেক আমরা মেকানিজম, যে আমরা যেমন যখন বন্ধন পড়ব তখন আমরা বুঝতে পারবো যে আয়নিক বন্ধন কি, আয়নিক, সমযোজী, ঠিক আছে, সমযোজী বন্ধন কি, এই সব বুঝতে পারলে আরও সুবিধা হবে বুঝতে। কিন্তু আমি বেসিক যে জিনিসটা বললাম, অ্যাট ফার্স্ট হচ্ছে কেমিস্ট্রি চেষ্টা করতে হবে অনলাইন সোর্স ইউজ করা, অর্থাৎ অনলাইন ভিডিওস, তারপরে তুমি ইউজ করতে পারো পিকচার মানে ইমেজ, হ্যাঁ, তারপরে অনেক জিআইএফ আছে, কিছু জিআইএফ ফাইল ইউজ করতে পারো। আর হচ্ছে সিমুলেশন কনসেপ্টটা নিয়ে আমি পরে বলবো। মানে বিভিন্ন ধরনের সাইট আছে, ওই সাইটে আমরা কিন্তু প্র্যাকটিক্যাল করে করে দেখতে পারি। ধরো এখানে কপার সালফেট আছে, হ্যাঁ, কপার সালফেটের সাথে এটা লোহা নিলাম, লোহা নিলে এটা কি হবে, হ্যাঁ, মানে আমরা এটা ধরো প্র্যাকটিক্যালি আমরা দেখতে পারি যে এখানে কপার সালফেট, এখান থেকে একটু এরকম ধরে নিয়ে কপার সালফেট নিলাম, এখানে লোহা আছে, একটু লোহা নিলাম, কি হবে, ঠিক আছে? এরকম ভাবে আমরা দেখতে, কিংবা আমরা সে যাই করি বা যার সাথে যাই করি, এটা আমরা দেখতে পাবো। এইটা হচ্ছে কেমিস্ট্রির খেলা। মানে আমরা অনলাইন সোর্স ইউজ করব, আর হচ্ছে কেমিস্ট্রির যে বেসিক জিনিসটা আছে অ্যাটমিক নাম্বার থেকে শুরু করে ভ্যালেন্স, অর্থাৎ কেমিস্ট্রি অফ ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে বলছি বায়োলজির ক্ষেত্রে। দেখো বায়োলজির ক্ষেত্রে আমার নিজস্ব যে উপদেশ বলতে পারো, সাজেশন, সেটা আর কিছু না, সেটা হচ্ছে মেইন যে জিনিসটা, সেটা আমি বলবো যে তোমরা চেষ্টা করবে যে কেমিস্ট্রিটাকে ভালো করে বোঝা। কেন বলছি? কারণ হচ্ছে তোমরা জানো ডিএনএ যখন আমরা বলছি, এটা মানে কি ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আরে অ্যাসিড তো কেমিস্ট্রিরই বিষয়, হ্যাঁ, অ্যাসিডের কনসেপ্টটা তো কেমিস্ট্রিরই বিষয়। তাহলে কি বুঝলে? এবং ডিএনএ তোমরা জানো যে বায়োলজি স্টাডির ক্ষেত্রে কত, সেলুলোজ, রাইবোজ, শর্করা, হ্যাঁ, আমরা বলছি কার্বোহাইড্রেট, তারপর প্রোটিন, তো এ তো কেমিস্ট্রির বিষয়। কেমিস্ট্রির এটা কি আমরা বলতে পারি, এরা এরা বায়োমলিকুলস, বাট এটা তো কেমিস্ট্রির বিষয় না। সুতরাং বায়োলজিকে গভীরভাবে বুঝতে গেলে তোমাদের কিন্তু কেমিস্ট্রিটা বোঝা লাগবে, কিন্তু সব ক্ষেত্রে যে সেটা না, মাথায় রাখবে। কারণ আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখবো যে সবসময় যে বায়োলজিটা ক্ষেত্রে কেমিস্ট্রির দরকার, যেমন আমরা গাছপালা সম্পর্কে যখন স্টাডি করি, তবে ডিপ স্টাডি করতে গেলে কিন্তু তোমাদের কেমিস্ট্রিটা বুঝতে হবে। কিন্তু গাছপালা, সেক্ষেত্রে আমি বলবো যে গাছের ধরো একটা পাতা সম্পর্কে তুমি স্টাডি, পাতার ভিতরের স্ট্রাকচারটা কেমন, মানে বাইরের স্ট্রাকচারটা কেমন, সেক্ষেত্রে তোমার কিন্তু কেমিস্ট্রি বুঝতে হবে না। সেক্ষেত্রে তোমাকে করতে হবে ওই সেই একই কথা ফিজিক্সের মতো, যে কেমিস্ট্রির মতো, যে হয় ছবি দেখতে হবে, নয় তোমাদের অনলাইন সোর্স ইউজ করতে হবে। আজকে এই পর্যন্ত থাক, অনেক বড় ভিডিও হয়ে গেছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ।